হাই ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের তৃতীয় অভিজ্ঞতা কোষ পরিভ্রমণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওতে কোষের বিভিন্ন অঙ্গাণুর গঠন ও কাজ, কোন কোন অঙ্গাণু নিয়ে একটি কোষ গঠিত, কোষ বিভাজন ইত্যাদি সম্পর্কে জানতে পারবে। সেই সাথে প্রশ্নের উত্তর ও ছক পূরণ করে দেব। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও, সাবস্ক্রাইব করে দাও, কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন হয়েছে। সবশেষে বেল আইকনটির অল অপশন অন করে দাও, যেন ভিডিও আপলোড হলে সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো চলো আমরা কোষকে পরিভ্রমণ করে দেখি যে কোষের ভেতর কি কি অঙ্গাণু রয়েছে, কোষ কাকে বলে, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিচ্ছি। এখানে একটি হেডিং রয়েছে, হেডিংটা আমরা একটু দেখি। এখানে তোমার কি বলা হচ্ছে, ঘুরতে যেতে কার না ভালো লাগে। আমরা যেমন নতুন নতুন জায়গা ঘুরে দেখি, আমাদের বা অন্য যে কোনো জীবের কোষের ভেতরে ছোট্ট হয়ে ঢুকে গিয়ে যদি কোষের ভেতরটাও এভাবে ঘুরে ঘুরে দেখা যেত তাহলে কেমন হতো। যেহেতু সত্যি সত্যি সেটা সম্ভব নয়, তাই এই অভিজ্ঞতায় বিভিন্ন ধরনের কোষের মডেল বানিয়ে সেখানে ঘুরে আসব। এখানে অনেকগুলো কথাই বলেছে, এই জায়গাটার মধ্যে শুধু রিডিং দিয়েছে। এখান থেকে ইম্পর্টেন্ট টপিকগুলোকে আমি হাইলাইটস করে রেখেছি। তো এই হাইলাইটসের উত্তরগুলো আমি দিয়ে দিব। আর তাছাড়াও এই অধ্যায় থেকে যতগুলো প্রশ্ন হতে পারে সবগুলো প্রশ্নের উত্তরই কিন্তু আমি মোটামুটি রেডি করে দিয়েছি। আমি এখান থেকে আসলে দেখে নিচ্ছি কি কি আছে, পরে আমরা এই বিস্তারিত আলোচনা করব। প্রথমে হলো প্রথম সেশন, অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এগুলো দেখা যায় না, মানে অণুবীক্ষণ যন্ত্র ছাড়া কোষ দেখা যায় না। তাই এই অভিজ্ঞতায় অণুবীক্ষণ যন্ত্রে দেখা কোষের মডেল বানিয়ে সেই মডেলের মধ্যে পরিভ্রমণ করবে আর জানবে বিভিন্ন কোষ ও কোষের অঙ্গাণু সম্পর্কে। মানে আমরা বিভিন্ন কোষের অঙ্গাণুগুলো কি কি আছে সেগুলো সম্পর্কে জানবো। হ্যাঁ, একটা কোষের ভেতরে কি কি থাকে সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। কোষ পরিভ্রমণে তোমরা একজন ট্যুর গাইডের ভূমিকা নেবে। তাহলে চলো পরিকল্পনা শুরু করা যাক। মানে প্রত্যেকেই ট্যুর গাইডের ভূমিকা নেবে, কোষের ভেতরে ঢুকবে এবং কোন কোষের কি কাজ, কোন কোষ কোথায় অবস্থিত, এগুলো সম্পর্কে জানবে। ঠিক আছে, এখানে একটা কোষের ছবি দেওয়া আছে, কোষের বিভাজনরত কোষ, অবিভাজনরত কোষ ইত্যাদি ছবি দেওয়া আছে। এখানে শিক্ষকের নির্দেশনায় দুটি দলে ভাগ হয়ে যাও। তারপরে একটি দল প্রাণী কোষ এবং অন্য একটি দল উদ্ভিদ কোষকে নিয়ে কাজ করবে। আরও ছোট ছোট ভাগ হয়ে তোমরা যে কাজটা করবে সেটি হলো কোষের আরও যে ছোট ছোট অঙ্গাণুগুলো আছে সেগুলো সম্পর্কে জানবে। এরপর দল দুটি একত্রে অবস্থান নেওয়ার পর অনুসন্ধানী পাঠের কোষ বিজ্ঞান অধ্যায় খুলে বের করে ভূমিকা অংশটুকু পড়ে প্রাথমিক ধারণা নাও। কোষ বিজ্ঞান অংশটুকু পড়ে প্রাথমিক ধারণা নিতে বলেছে। আমি সবগুলো বিস্তারিত উত্তর দেব, আমি জাস্ট এগুলো দেখিয়ে দিচ্ছি। উদ্ভিদ ও প্রাণী কোষে কী কী কোষ অঙ্গাণু আছে, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস কি বিদ্যমান, তা দলে উপদলে বিভক্ত একটি তালিকা তৈরি করো। এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। এখানে বলেছে তুমি কোন অঙ্গাণু নিয়ে কাজ করবে তা দলের সিদ্ধান্ত নেওয়া শেষ হলে নিচের ছকে লিখে ফেলো। তা তোমার নাম লিখবা এখানে, আর তুমি কোন অঙ্গাণুটি নিয়ে কাজ করতে চাচ্ছ। নিউক্লিয়াস নিয়ে কাজ করতে যাচ্ছ, তাহলে নিউক্লিয়াস লেখো। মাইটোকন্ড্রিয়া নিয়ে কাজ করতে চাইলে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড নিয়ে কাজ করতে চাইলে প্লাস্টিড, গলজি বডি নিয়ে কাজ করতে চাইলে গলজি বডি। যদি তুমি অন্য অঙ্গাণু নিয়ে কাজ করতে চাও সেগুলো এখানে তুমি লিখে ফেলো। এখন বলেছে মডেল বানানোর পালা, তোমাদেরকে মডেল বানাতে হবে। যে কোষের মডেল আছে, এই যে এখানে তোমাদের পিছনের দিকে কোষের মডেল আছে, এই যে এরকম করে মডেল বানাতে হবে। এর জন্য আটা, তারপরে রং, এরপরে সুতি, হ্যাঁ, এরকম কোনো কিছু দিয়ে বানাতে পারো। আবার তুমি তোমার ইচ্ছা মতো কাগজে এঁকেও তুমি এগুলো তৈরি করে ফেলতে পারো। হ্যাঁ, তো সুতি, তারপরে কাঠি, মেসের কাঠি, এগুলো দিয়ে তুমি এগুলো সব তৈরি করে ফেলতে পারো। আচ্ছা, এবার কোষ অঙ্গাণুগুলোর গঠন ও কাজ সম্পর্কে অনুসন্ধানী পাঠ থেকে পড়তে বলেছে। তো অনুসন্ধানী পাঠে যা লেখা আছে তার থেকে অনেক সুন্দর করে আমি তোমাদের এখানে কোষ অঙ্গাণুগুলোর গঠন উপস্থাপন করেছি। তারপর দ্বিতীয় সেশনে তেমন কিছু নাই। দ্বিতীয় সেশনে এই জায়গাটার মধ্যে শুধু কোষ অঙ্গাণুটির অবস্থান কোথায় এগুলো সম্পর্কে বলেছে। আমি সবগুলো উত্তর রেডি করেছি। আর এখানে তৃতীয় সেশনে এই দুইটা, এটা হলো প্লাস্টিড, এটা মাইটোকন্ড্রিয়া। এই প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়ার গঠন তোমাদেরকে মডেল বানাতে বলেছে এখানে বলেছে। আর
তোমার কোন কোষ কিভাবে কাজ করে, কোন কোষের কি অবস্থা, সেগুলো সম্পর্কে এই জায়গাটুকুর মধ্যে বলেছে সাদৃশ বৈসাদৃশ। আর এখানে বলছে কোন কোন উপাদান উদ্ভিদ ও প্রাণী উভয় কোষেই থাকে, আর কোন কোন উপাদান শুধু উদ্ভিদ কোষ বা প্রাণী কোষে থাকে, এগুলো সম্পর্কে বলেছে। তো চলো সরাসরি এগুলো তো জানলে আমরা সরাসরি উত্তরে চলে যাই। এগুলোর আলোকে আমি একটি সম্পূর্ণ উত্তর তৈরি করেছি, যা পড়লে তোমার এই অধ্যায় সংশ্লিষ্ট আর কোনো উত্তর থাকার কথা নয়। যদি থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। চলো আমরা সরাসরি আমার প্রশ্নের উত্তরে চলে যাই। সপ্তম শ্রেণী বিজ্ঞান অনুশীলন বই, এটা কিন্তু 2024 সালের বইয়ের আলোকে তৈরি করা, মনে রেখো 2024 সালের বইয়ের আলোকে, সুতরাং তোমরা খুব ভালোভাবেই এখান থেকে উত্তর করতে পারবে, কোনো সমস্যা হবে না। প্রথম সেশন আমরা প্রথমে জেনে নিব কোষ কী। আমরা যেহেতু কোষ বিজ্ঞান পড়ছি, কোষ পরিভ্রমণ পড়ছি, তাই তোমার কি কোষ কী সেটা আমার জানতে হবে। জীবদেহের গঠন ও কাজের একককে কোষ বলে। কোষ কয় প্রকার ও কী কী? কোষ দুই প্রকার, আদি কোষ ও প্রকৃত কোষ। আদি কোষ কি? যে সকল কোষের নিউক্লিয়াস সুগঠিত নয় তাদের আদি কোষ বলে, যেমন ব্যাকটেরিয়া, ইস্ট, নীলাভ, সবুজ শৈবাল ইত্যাদি কোষ। প্রকৃতি কোষ, যে প্রকৃত কোষ কি? যেসব কোষের নিউক্লিয়াস সুগঠিত তাদের প্রকৃত কোষ বলে, যেমন মানুষ, ঘোড়া, হাতি, বটগাছ ইত্যাদি, এইগুলোর কোষ হলো প্রকৃত কোষ। তো এখন এখানে আমরা দুইটা কোষ এখানে দিয়েছি, কোন কোন অংশের কী নাম সেগুলো সম্পর্কে আমি একটু হালকা ধারণা দিয়ে তারপরে বিস্তারিত চলে যাচ্ছি। একেবারে কোষের বাইরে যে অংশটা আছে এটা হলো কোষ প্রাচীর। একেবারে বাইরে যে অংশটা দেখতে পাচ্ছ অংশটা হলো কোষ প্রাচীর। তারপরে এই কোণার মধ্যে যেটা আছে এটি হলো তোমার কি ক্লোরোপ্লাস্ট। তারপরে এখানে বড় একটা ফাঁকা জায়গা রয়েছে, এটি হলো কোষ গহ্বর। ঠিক আছে, এই জায়গাটা হলো নিউক্লিয়াস, এটি হলো কোষের সবচেয়ে ঘন বস্তু, ঘন জায়গা। আর তারপরে এর বাকি অংশ, এই যে অঙ্গাণুগুলোর বাইরে দিয়ে যে অর্ধতরল জেলির মতো পদার্থগুলো আছে ওগুলোকে আমরা বলে থাকি সাইটোপ্লাজম। আর তারপরে নিউক্লিয়াসের ভেতরে আবার একটা ছোট্ট অংশ আছে যেটিকে আমরা বলে থাকি নিউক্লিওলাস। নিউক্লিওলাসের বাইরের দিকে অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা থাকে সেগুলো। তারপরে মাইটোকন্ড্রিয়া রয়েছে, প্রাণী কোষেও কিন্তু সেটা রয়েছে। এটা কিন্তু উদ্ভিদ কোষ। উদ্ভিদ কোষগুলো মনে রেখো চতুর্ভুজাকার, পঞ্চভুজাকার বা ষড়ভুজাকার হয়ে থাকে। আর প্রাণী কোষগুলো সাধারণত বৃত্তাকার বা গোলাকার এরকম হয়ে থাকে। প্রাণী কোষের বাইরের দিকে দুই স্তর বিশিষ্ট একটি পাতলা পর্দা আছে, এটার নাম হলো কোষঝিল্লি। এরপর এর ভেতরে এই অংশটা হলো নিউক্লিয়াস, তার নিউক্লিয়াসের ভেতরে আবার নিউক্লিওলাস আছে, এখানে নিউক্লিওপ্লাজম থাকে, এগুলো হলো অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। তারপর এগুলো হলো গলগি বডি বা গলজি বস্তু বলতে পারো, এটা হলো সেন্ট্রোসোম, এগুলো হলো মাইটোকন্ড্রিয়া। হ্যাঁ, তারপরে যে এইগুলো লাঠির মতো দেখা যাচ্ছে এগুলোকে কোষ কঙ্কাল আমরা বলে থাকি, কিন্তু তোমাদের এখানে ওরকম নাম লেখে নাই, এগুলোর নাম হলো কোষ কঙ্কাল। তারপর ছোট ছোট দানার মতো দেখা যাচ্ছে, যে ছোট ছোট দানা, এগুলোকে রাইবোজোম বলা হয়ে থাকে। তো এটা হলো প্রাণী কোষ, এটি হলো উদ্ভিদ কোষ। তো উদ্ভিদ কোষ, প্রাণী কোষ সম্পর্কে তুমি সাধারণ একটা ধারণা পেলে। চলো আমরা কোন অংশের কী নাম সেগুলো জেনে তার বিস্তারিত বর্ণনা করছি। একেবারে বাইরে যেটা আছে এটি হলো কোষ প্রাচীর। ঠিক আছে, তো কোষ প্রাচীর, এই যে কোষের বাইরের দিকে 3 স্তর বিশিষ্ট শক্ত আবরণকে বলা হয় কোষ প্রাচীর। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। কোষ প্রাচীর সেলুলোজ, পেকটিন এবং লিগনিন দ্বারা গঠিত হয়ে থাকে। সেলুলোজ, পেকটিন এবং লিগনিন এরা জড় পদার্থ, তাই কোষ প্রাচীরকে আমরা জড় উপাদান বলে থাকি। এরপর কোষঝিল্লি। কোষঝিল্লি কিন্তু উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষে থাকে। প্রাণী কোষের একেবারে বাইরের দিকে থাকে, আর উদ্ভিদ কোষে কোষঝিল্লির ভেতরে, কোষ প্রাচীরের ভেতরে। কোষ প্রাচীরকে তুলে ফেললেই আমরা কোষঝিল্লি দেখতে পাবো। অবশ্য সব উদ্ভিদ কোষে কোষঝিল্লি থাকে না, কতিপয় উদ্ভিদ কোষে কোষঝিল্লি দেখতে পাওয়া যায়। তাহলে আমরা ধরে নিতে পারি যে প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষ উভয়তেই কোষঝিল্লি রয়েছে। তাহলে কোষের বাইরের দিকে 2 স্তর বিশিষ্ট নমনীয় আবরণ বা পর্দা, বা যেটাকে আমরা ঝিল্লি বলি, একে তোমার কি কোষঝিল্লি বলে। প্রাণী এবং উদ্ভিদ উভয় কোষে কোষঝিল্লি থাকে, এটি প্রোটিন, লিপিড ও পলিস্যাকারাইড দ্বারা গঠিত। হ্যাঁ, এই যে কোষঝিল্লির আবরণটা এটা হলো প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইড দ্বারা গঠিত হয়ে থাকে। এরপর প্রোটোপ্লাজম কি? প্রোটোপ্লাজম হলো এই যে কোষঝিল্লিটা, এই কোষঝিল্লিটা যদি আমরা তুলে ফেলি তাহলে এর ভেতরে অর্ধতরল জেলির মতো থকথকে আঠালো এক ধরনের পদার্থ দেখতে পাওয়া যাবে। এই পদার্থগুলোকে আমরা বলবো প্রোটোপ্লাজম। একটা জিনিস মনে রেখো, যে কোষঝিল্লি তুলে ফেললে এর ভেতরে যত বস্তু আছে সবগুলোকে কিন্তু আমরা প্রোটোপ্লাজম বলবো। এখন তোমার প্রশ্ন হতে পারে যে কোষীয় অঙ্গাণুগুলোও কি প্রোটোপ্লাজম? অবশ্যই কোষীয় অঙ্গাণুগুলো প্রোটোপ্লাজম। মানে হলো কোষঝিল্লি অতিক্রম করলে এর ভেতরে যাবতীয় যত পদার্থ আছে, কোষীয় অঙ্গাণু সহ, সাইটোপ্লাজম সহ সব কিছুকে আমরা একত্রে বলবো প্রোটোপ্লাজম। ঠিক আছে, আচ্ছা, এই যেখানে দিছি কোষ
প্রাচীর এবং কোষ ঝিল্লিকে অতিক্রম করে ভেতরের দিকে গেলে যে অর্ধস্বচ্ছ, অর্ধতরল ও জেলির মতো বস্তু দেখা যায় তাকে বলে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের শতকরা 75 থেকে 95 ভাগই পানি। তোমাদেরকে আরেকটু ব্যাপার ক্লিয়ার করি। তোমরা অনেকেই মনে করে থাকো প্রোটোপ্লাজম আর সাইটোপ্লাজম কিন্তু এক জিনিস। প্রোটোপ্লাজম এবং সাইটোপ্লাজম এক জিনিস নয়। প্রোটোপ্লাজম হলো কোষ ঝিল্লি দ্বারা বেষ্টিত কোষের ভেতরের সমুদায় বস্তুই হলো প্রোটোপ্লাজম, এমনকি কোষ ঝিল্লি নিজেও প্রোটোপ্লাজম। আর প্রোটোপ্লাজম থেকে যখন আমি নিউক্লিয়াসকে সরিয়ে ফেলবো তখন যে অর্ধতরল জেলির মতো পদার্থ থাকবে ওই অর্ধতরল জেলির মতো পদার্থগুলোকে আমরা বলি সাইটোপ্লাজম। তার মানে কি, নিউক্লিয়াস ব্যতীত অর্ধতরল জেলির মতো পদার্থগুলো হলো সাইটোপ্লাজম, আর নিউক্লিয়াস সহ সকল বস্তুই হলো, এই কোষ ঝিল্লি সহ এর ভেতরের সকল বস্তুই হলো প্রোটোপ্লাজম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাচ্ছি নিউক্লিয়াস। নিউক্লিয়াস হলো, তোমরা এই জায়গাটার মধ্যে একটু খেয়াল করেছো, এই যে এইটা কিন্তু নিউক্লিয়াস, হ্যাঁ, কোষের ভেতরে এই অংশটুকু হলো নিউক্লিয়াস। তো নিউক্লিয়াস কি, কোষের প্রোটোপ্লাজমে অবস্থিত অপেক্ষাকৃত গোলাকার ঘন বস্তুটি হলো নিউক্লিয়াস। নিউক্লিয়ার ঝিল্লি, নিউক্লিওপ্লাজম, ক্রোমাটিন তন্তু ও নিউক্লিওলাস নিয়ে নিউক্লিয়াস গঠিত হয়ে থাকে। আচ্ছা, নিউক্লিওলাস কোনটা, যে ভেতরের ছোট্ট অংশটা হলো নিউক্লিওলাস। হ্যাঁ, তো আচ্ছা, সাইটোপ্লাজম কি, সজীব কোষ হতে নিউক্লিয়াসকে বাদ দিলে যে অর্ধতরল, অর্ধস্বচ্ছ, জেলি ন্যায় পদার্থ দেখা যায় তাকে সাইটোপ্লাজম বলে। আর সাইটোপ্লাজমের এখানে সাইট্রো হয়েছে, এখানে সাইটো হবে। সাইটোপ্লাজমের মধ্যে যে অঙ্গাণুগুলো থাকে তাকে বলে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, যেমন কোষগহ্বর, গলজি বডি, অন্তঃপ্লাজমীয় জালিকা বা এন্ডোপ্লাজমীয় জালিকা, সেন্ট্রোসোম, লাইসোসোম ইত্যাদি। মাইটোকন্ড্রিয়া, এই যে এই অঙ্গাণুটা হলো তোমার মাইটোকন্ড্রিয়া, একেবারে বাইরের আবরণটাকে বলা হচ্ছে তোমার কোষ ঝিল্লি। এর ভেতরের যে আঙ্গুলের মতো ভাঁজ আছে, এই ভাঁজগুলোকে বলা হয়ে থাকে ক্রিস্টি। ক্রিস্টি দিয়ে আবার কতগুলো গোলাকার বস্তু লাগানো থাকে যেগুলোকে আমরা অক্সিজম বলি। আর এর ভেতরে অর্ধতরল জেলির মতো পদার্থ আছে যেগুলোর নাম হলো ম্যাট্রিক্স। ঠিক আছে, এটাকে বড় করে দেখানো। আচ্ছা, তো এটি কোষের সাইটোপ্লাজমে অবস্থিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গাণু, যেখানে শ্বসন প্রক্রিয়ায় শক্তি উৎপাদনের কয়েকটি ধাপ সম্পন্ন হয়। মানে 4টা ধাপ আছে এখানে, 4টা ধাপ সম্পন্ন হয়ে থাকে। গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, ক্রেবস চক্র এবং ইলেকট্রন প্রবাহতন্ত্র, এরকম 4টা ধাপ এখানে সম্পন্ন হয় শ্বসনের। শ্বসন প্রক্রিয়ায় কোষের ভেতরে থাকা গ্লুকোজ অণু ভেঙে জীবের ব্যবহারযোগ্য শক্তি উৎপন্ন হয়। মাইটোকন্ড্রিয়ার শক্তি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে একে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয়। উদ্ভিদ ও প্রাণী উভয় কোষে মাইটোকন্ড্রিয়া থাকে। প্রতিটি মাইটোকন্ড্রিয়া 2 স্তর বিশিষ্ট আবরণ বা ঝিল্লি দ্বারা আবৃত থাকে। এই ঝিল্লিটি প্রোটিন ও লিপিড দিয়ে তৈরি। মাইটোকন্ড্রিয়ার ঝিল্লির বাইরের আবরণটি মসৃণ, কিন্তু ভেতরের আবরণটি অমসৃণ, মানে স্থানে স্থানে ভাঁজ হয়ে ভেতরের দিকে ঝুলে গেছে, যেখানে ভেতরের দিকে ভাঁজ হয়ে ভেতরের দিকে ঝুলে গেছে আঙ্গুলের মতো, তো ওইগুলোকে বলা হয়ে থাকে ক্রিস্টি। আচ্ছা, মাইটোকন্ড্রিয়ার ভেতরে অর্ধতরল দানাদার পদার্থকে ম্যাট্রিক্স বলা হয়। আমি যেটা বললাম, এই ফাঁক দিয়ে যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ, এই ফাঁকা জায়গা দিয়ে তোমার কি এক ধরনের জেলি মতো পদার্থ থাকবে যেটিকে বলা হয়ে থাকে ম্যাট্রিক্স। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ আছে যা সেগুলোর ম্যাট্রিক্সে অবস্থান করে। একটি কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কয়েকশো থেকে কয়েক হাজার পর্যন্ত হতে পারে। কার্ল বেন্ডা 1898 সালে বা 1898 খ্রিস্টাব্দে মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেন। তাহলে আবিষ্কার কে করেন, আবিষ্কারের নামটা এখানে দেওয়া হয় নাই, মনে রেখো। আবিষ্কারক কে করেন সেটি আমি বলে দিচ্ছি। আবিষ্কারণ করেন হলো বিজ্ঞানী কলিকার 1850 সালে। সর্বপ্রথম বিজ্ঞানী কলিকার 1850 সালে মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন। পরবর্তীতে 1886 সালে বিজ্ঞানী অল্টম্যান এটার নামকরণ করেন, তোমার কি মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেন বায়োপ্লাস্ট। এরপর 1898 সালে বিজ্ঞানী বেন্ডার নামকরণ করেন মাইটোকন্ড্রিয়া। তাহলে এর আবিষ্কারক কিন্তু বিজ্ঞানী কলিকার 1850 সালে। তারপর 1886 সালে বিজ্ঞানী অল্টম্যান এর নামকরণ করেন বায়োপ্লাস্ট। পরবর্তীতে কার্ল বেন্ডার 1898 সালে এই অঙ্গাণুটির নামকরণ করেন মাইটোকন্ড্রিয়া। আশা করি ক্লিয়ার হয়েছে। এবার আমরা চলে যাব প্লাস্টিড। উদ্ভিদ কোষে বিভিন্ন রঞ্জক কণিকাবাহী কণিকা বহনকারী অঙ্গাণুগুলোকে বলা হয় প্লাস্টিড। এটা হলো প্লাস্টিডে, যেগুলো সব পুরাটাকে আমরা প্লাস্টিড বলছি। প্লাস্টিড শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায়। প্লাস্টিড 3 প্রকার, যথা ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট কোনটা? এটা হলো ক্লোরোপ্লাস্ট, সবুজ রঙের প্লাস্টিড। এটা হলো ক্রোমোপ্লাস্ট, রঙিন প্লাস্টিড। এটা যে ক্লোরোপ্লাস্ট, যে এটা এখানে দেওয়া হয়েছে। আর লিউকোপ্লাস্ট এটা কোনো বর্ণকণিকা ধারণ করে না। তাহলে ক্রোমোপ্লাস্ট হলো সবুজ ছাড়া অন্য
অন্যান্য বর্ণ যেমন লাল, হলুদ ইত্যাদি বর্ণ ধারণকারী বহনকারী প্লাস্টিডকে ক্রোমোপ্লাস্ট বলা হয়। ফুলের পাপড়িতে ও ফলে ক্রোমোপ্লাস্ট থাকে। লিউকোপ্লাস্ট, এই যে এটা হলো লিউকোপ্লাস্ট, কোনো রঞ্জক কণিকা বহন করে না। তো উদ্ভিদে বর্ণহীন যেসব প্লাস্টিড থাকে সেগুলোকে বলা হয় লিউকোপ্লাস্ট। উদ্ভিদের মাটির নিচের অংশ, ভূনিম্নস্থ কাণ্ড, মূল প্রভৃতিতে লিউকোপ্লাস্ট দেখা যায়। এরা খাদ্য সঞ্চয় করে, যেমন মূলা, গাজর এগুলো কিন্তু খাদ্য সঞ্চয় করে। তারপর ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট হলে যে সবুজ রঙের প্লাস্টিডকে বলা হয়ে থাকে ক্লোরোপ্লাস্ট। তো উদ্ভিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লাস্টিড হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের সবুজ বর্ণের ক্লোরোফিল নামের অণু থাকে, বলে এর রং সবুজ হয়। ক্লোরোপ্লাস্টের উপস্থিতির কারণে উদ্ভিদের পাতা ও কচি শাখা প্রশাখা সবুজ দেখায়। সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি সংঘটিত হয় ক্লোরোপ্লাস্টে। এজন্য কোষের সকল অঙ্গাণুর মধ্যে ক্লোরোপ্লাস্ট একটি বিশেষ অবস্থান অধিকার করে আছে। কেবল উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট ও প্রাণী কোষে ক্লোরোপ্লাস্ট থাকে না। আচ্ছা, আমরা চলে যাচ্ছি উদ্ভিদ ও প্রাণী কোষে কী কী অঙ্গাণু আছে। উদ্ভিদ কোষে আছে কোষপ্রাচীর, কোষঝিল্লি, প্রোটোপ্লাজম, নিউক্লিয়াস, কোষগহ্বর, গলজি বডি, অন্তঃপ্লাজমীয়, এটা অন্তঃপ্লাজমে এন্ডোপ্লাজমেও লিখতে পারো, জালিকা, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড। প্রাণী কোষে আছে কোষঝিল্লি, প্রোটোপ্লাজম, নিউক্লিয়াস, কোষগহ্বর, গলজি বস্তু, অন্তঃপ্লাজমীয় জালিকা, মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রোসোম, লাইসোসোম ইত্যাদি। এরপরে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া ও নিউক্লিয়াসে কী কী বিদ্যমান। প্লাস্টিডে আছে বহিস্তর ঝিল্লি, অন্তঃস্তর ঝিল্লি, লুমেন, গ্রানাম, স্ট্রোমা, থাইলাকয়েড ইত্যাদি। মাইটোকন্ড্রিয়াতে আছে ক্রিস্টি, ম্যাট্রিক্স, অভ্যন্তরীণ ঝিল্লি, বাহ্যিক ঝিল্লি ইত্যাদি। নিউক্লিয়াসে আছে নিউক্লিয়ার ঝিল্লি, ক্রোমাটিন জালিকা, নিউক্লিওলাস, নিউক্লিয়ার রন্ধ্র, এটা রন্ধ্র হবে, নিউক্লিওপ্লাজম ইত্যাদি। আর দ্বিতীয় সেশনে কোষের বিভিন্ন মডেল বানাতে বলা হয়েছে। তোমরা ওখান থেকে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড এবং কোষের মডেল তোমাদের টিচার বানাতে দেবেন। ওই দ্বিতীয় সেশনে শুধু এইটুকু নিয়ে আলোচনা করা হয়েছে, এখানে তেমন কোনো প্রশ্ন নেই। তৃতীয় সেশন, কোন কোন উপাদান উদ্ভিদ ও প্রাণী উভয় ধরনের কোষে থাকে, এদের কাজ কি। নিউক্লিয়াস, উদ্ভিদ ও প্রাণী উভয় কোষেই নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র বলা হয়। একটি কোষের প্রায় সকল কাজ নিউক্লিয়াস দ্বারা নিয়ন্ত্রিত হয়। মনে রেখো, এই কারণে নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়ে থাকে বা কোষের প্রাণকেন্দ্র বলা হয়ে থাকে। গলজি বডি, উভয় কোষেই গলজি বডি আছে। কোষের কার্বোহাইড্রেট তৈরি করা এবং কোষ বিভাজনের সময় জল বিয়োজন করা হলো এই গলজি বডির কাজ। অ্যান্ডোপ্লাজমিক জালিকা, উভয় কোষেই অ্যান্ডোপ্লাজমিক জালিকা আছে। প্রোটিন সংশ্লেষণ করা, মাইটোকন্ড্রিয়া এবং কোষ গহ্বর তৈরি করা এর কাজ। মাইটোকন্ড্রিয়া, উভয় কোষে মাইটোকন্ড্রিয়া জালিকা রয়েছে। মাইটোকন্ড্রিয়া বা শুধু জালিকাও মাইটোকন্ড্রিয়াও বলতে পারো। এর কাজ হলো শক্তি উৎপাদন করা। সাইটোপ্লাজম, উভয় কোষে সাইটোপ্লাজম আছে। বিভিন্ন অঙ্গাণু ধারণ করা এবং শ্বসন প্রক্রিয়ায় শক্তি উৎপাদন করা এর কাজ। কোষঝিল্লি, উভয় কোষেই কোষ ঝিল্লি আছে। কোষের সঠিক আকার আকৃতি ধারণ করা, বিভিন্ন পদার্থের চলাচল নিয়ন্ত্রণ করা, কোষের সঠিক আকার আকৃতি বজায় রাখা এর কাজ। এরপর কোন কোন অঙ্গাণু শুধু উদ্ভিদ কোষে আছে, প্রাণী কোষে নেই। উদ্ভিদ কোষে কোষগহ্বর আছে, প্রাণী কোষে নাই, থাকলেও আকারে ছোট। আর এদের কাজ হলো অতিরিক্ত শর্করা, প্রোটিন, রঞ্জক পদার্থ, পানি, খনিজ লবণ, খনিজ পুষ্টি ও কিছু নিঃসৃত পদার্থ জমা রাখা। উদ্ভিদ কোষে কোষপ্রাচীর আছে, প্রাণী কোষে নেই। কোষপ্রাচীরের কাজ হলো কোষকে বাইরের চাপ ও আঘাত থেকে রক্ষা করা, কোষের সঠিক আকার আকৃতি বজায় রাখা। উদ্ভিদ কোষে প্লাস্টিড আছে, প্রাণী কোষে নেই। প্লাস্টিডের কাজ হলো খাদ্য প্রস্তুত করা, ফুলকে রঙিন করা ইত্যাদি। কোন কোন অঙ্গাণু শুধু প্রাণী কোষে আছে, উদ্ভিদ কোষে নেই। প্রাণী কোষে নিউক্লিয়াস কেন্দ্রে, উদ্ভিদ কোষের ক্ষেত্রে পাশে থাকে, মানে প্রাণী কোষে নিউক্লিয়াস কেন্দ্রে থাকে কিন্তু উদ্ভিদ কোষে কেন্দ্রে থাকে না। নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র বলা হয়। একটি কোষের প্রায় সকল কাজ নিউক্লিয়াস দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। প্রাণী কোষে লাইসোসোম ও সেন্ট্রোসোম আছে, উদ্ভিদ কোষে নেই। লাইসোসোমের কাজ হলো জীবাণু ভক্ষণ করে কোষকে রক্ষা করা। প্রাণী কোষে সেন্ট্রোসোম আছে, উদ্ভিদ কোষে নাই। সেন্ট্রোসোমের কাজ হলো কোষ বিভাজনের সময় অ্যাস্টার রে তৈরি করা। এবার একটা ডায়াগ্রাম দেখব। নিচের ডায়াগ্রামে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের অঙ্গাণুর মধ্যে মিল অমিলগুলো লেখো। এই যেগুলো হলো শুধু উদ্ভিদ কোষে পাওয়া যাবে, এগুলো শুধু প্রাণী কোষে পাওয়া যাবে, আর এইগুলো দুই কোষেই পাওয়া যাবে। তার মানে হলো এটা সহ এটা উদ্ভিদ কোষে পাওয়া যাবে, এই মাঝখানেটা সহ এ পাশেরটা প্রাণী কোষে পাওয়া যাবে। আচ্ছা, তাহলে কোষ গহ্বর, কোষ প্রাচীর, প্লাস্টিড এটা হলো উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য। আর লাইসোসোম, সেন্ট্রোসোম এটা হলো উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য। কোষঝিল্লি, নিউক্লিয়াস, রাইবোসোম, গলজি বডি, এন্ডোপ্লাজমিক জালিকা, মাইটোকন্ড্রিয়া এটা আবার দুই কোষেরই বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছ। চতুর্থ সেশন, আমাদের ত্বক কেটে গেলে আবার কিছুদিন পর সেরে গিয়ে সেখানে নতুন ত্বকের সৃষ্টি হয় কিভাবে।
উত্তর, আবরণী টিস্যুতে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে নতুন নতুন কোষের সৃষ্টি করার মাধ্যমে নতুন ত্বকের সৃষ্টি হয়। নির্দেশনা, অনুসন্ধানী পাঠের কোষ বিভাজন ও সংখ্যা বৃদ্ধি অংশটুকু ভালোভাবে পড়ে নাও। তো এখানে এই কথাটুকুই কিন্তু তোমার ইয়েতে লেখা আছে অনুসন্ধানী পাঠে। তো চলো আমরা এটা একটু দেখে নিচ্ছি। কোষ বিভাজন ও সংখ্যা বৃদ্ধি। জীবের দৈহিক বৃদ্ধি, এখানে বৃদ্ধির এটা ছুটে গিয়েছে। জীবের দৈহিক বৃদ্ধির জন্য তার কোষের সংখ্যা বৃদ্ধি দরকার। কোষ সংখ্যায় বাড়ে বিভাজনের মাধ্যমে, অর্থাৎ একটি কোষ বিভাজিত দুটি হয়, দুটি থেকে চারটি হয় ইত্যাদি। জীবের দেহ গঠনের জন্য দরকার দেহকোষ। আর অপরদিকে তার প্রজননের জন্য দরকার হয় প্রজনন কোষ অর্থাৎ জনন কোষ। উচ্চ শ্রেণীর জীবে যেমন মানুষের ক্ষেত্রে দেহকোষ বিভাজিত হয় যে প্রক্রিয়ায় তাকে বলা হয় মাইটোসিস কোষ বিভাজন। অপরদিকে প্রজনন কোষ তৈরি হবার প্রক্রিয়াকে বলা হয়ে থাকে মিওসিস বা মায়োসিস কোষ বিভাজন। টিউমার কিভাবে ক্যান্সারে রূপান্তরিত রূপ নিতে পারে? মাইটোসিস প্রক্রিয়ায় একটি থেকে দুটি, দুটি থেকে চারটি এভাবে কোষ বিভাজন হয়। সংখ্যা বৃদ্ধি করার প্রক্রিয়ায় একটি নির্দিষ্ট পর্যায়ে কোষগুলোর মৃত্যু হয়। এভাবে জীবের কোষের সংখ্যার একটি ভারসাম্য রক্ষা হয়। কিন্তু যদি কোনো কারণে কোষের মৃত্যু না হয় অথচ নতুন নতুন কোষ তৈরি হতেই থাকে, তবে শরীরের টিউমার হতে পারে, যা এক পর্যায়ে ক্যান্সারের রূপ গ্রহণ করতে পারে। জীবের স্বাভাবিক প্রজনন ও বৃদ্ধির জন্য স্বাভাবিক কোষ বিভাজন কেন গুরুত্বপূর্ণ? মায়োসিস প্রক্রিয়ায় জনন কোষ তৈরি হয়। জনন কোষের নির্দিষ্ট সংখ্যক ক্রোমোসোম থাকা দরকার। যদি কোনো কোষে স্বাভাবিকের চেয়ে বেশি বা কম ক্রোমোসোম থাকে তবে এসব জনন কোষ থেকে অস্বাভাবিক বৈশিষ্ট্যসম্পন্ন সন্তান জন্ম নেবে। অন্যদিকে মাইটোসিস প্রক্রিয়ায় একটি থেকে দুটি, দুটি থেকে চারটি এভাবে কোষ বিভাজন হয়। সংখ্যা বৃদ্ধি করার প্রক্রিয়ায় একটি নির্দিষ্ট পর্যায়ে কোষগুলোর মৃত্যু হয়। এভাবে জীবের কোষের সংখ্যা একটি ভারসাম্য রক্ষা হয়। কিন্তু যদি কোনো কারণে কোষের মৃত্যু না হয় অথচ নতুন নতুন কোষ তৈরি হতেই থাকে, তবে শরীরে টিউমার হতে পারে, যা এক পর্যায়ে ক্যান্সারের রূপ গ্রহণ করে। তাই বলা যায় জীবের স্বাভাবিক প্রজনন ও বৃদ্ধির জন্য স্বাভাবিক কোষ বিভাজন খুবই গুরুত্বপূর্ণ। ফিরে দেখা, দলের সবার সাথে কাজগুলো করতে তোমাদের কেমন লেগেছে? নতুন কি শিখলে এই শিখন অভিজ্ঞতার মধ্য দিয়ে? দলের সবার সাথে কাজগুলো করতে পেরে আমার খুব ভালো লেগেছে। এই শিখন অভিজ্ঞতার মধ্য থেকে জানতে পারলাম উদ্ভিদ ও প্রাণী কোষের প্রধান অঙ্গাণুগুলোর গঠন ও কাজ, কোষের বিভাজন ও সংখ্যা বৃদ্ধি, অস্বাভাবিক কোষ বিভাজনের পরিণতি। এরপর কোষের কোন বিষয়টি তোমার কাছে চমকপ্রদ লেগেছে? আমাদের দেহের কোনো অংশ কেটে গেলে কোষ বিভাজনের মাধ্যমে ওই ক্ষতস্থান সেরে যায়, বিষয়টি আমার কাছে চমকপ্রদ মনে হয়েছে। তোমার কাছে কোনটা চমকপ্রদ মনে হয়েছে? এটা আমার কাছে চমকপ্রদ মনে হয়েছে, কিন্তু তোমার কাছে কোনটা চমকপ্রদ মনে হচ্ছে সেটা তুমি কিন্তু লিখে ফেলো। আবার তুমি আমার কমেন্ট করে জানিয়েও দিতে পারো তোমার কোন বিষয়টাকে চমকপ্রদ মনে হয়েছে। তোমাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। চতুর্থ অধ্যায় খুব শিগগিরই, মানে চতুর্থ অভিজ্ঞতা যেটা খুব শিগগিরই আপলোড হয়ে যাবে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে এবং লাইক দিতে ভুল করো না। বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করে দাও, তোমার সকল বন্ধুরা যেন ভালোভাবে উপকৃত হতে পারে। ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।